প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান খান, সহকারী শিক্ষক, রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করব কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে, অর্থাৎ কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা যায়। তোমরা ক্লাস 9-এ ফার্স্টে উঠে এটা মুখস্থ করো, কিন্তু এটা আসলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। এখানে দেখো আমি লিখে রেখেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। আপেক্ষিক পারমাণবিক ভর কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তত গুণকে বলা হয় ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা। তাহলে প্রত্যেকটা মৌলের ভরটাকে কি করা হয়েছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা হয়েছে। এই 1/12 অংশের সাথে তুলনা করার পরে দেখা গেছে যে ওই মৌলের পরমাণুটা যতটুকু ভারী হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদের দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে, যে যেই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করবা সেই মৌলটার জানতে হবে পরমাণু ভর। তো ওই মৌলটার একটি পরমাণুর ভর কত এটা তোমাকে বের করতে হবে। আর একটা কি লাগবে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ ভরটা কতটুকু সেটা লাগবে। এই দুইটা মান জানা থাকলে তুমি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা। আপনি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর এটা তোমাদের সিলেবাসে মুখস্থ করতে বলা হয়েছে, কিন্তু আমি নির্ণয় করে দেখাই দিব। আর একটি পরমাণু কোনো মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করা যায় এটাও দেখাই দিব। তাহলে আমরা শুরু করে চলো। আগে ফার্স্টে আমরা দেখব যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করা যায়। কোন মৌলের একটি পরমাণুর ভর বলতে বোঝাচ্ছে যে আমরা জানি একটা পরমাণুর মধ্যে তিনটা কণিকা থাকে। একটা হলো ইলেকট্রন, প্রোটন আর থাকে আরেকটা নিউট্রন। তো প্রোটন আর নিউট্রনের তুলনায় একটা ইলেকট্রন 1840 গুণ হালকা, 1840 গুণ হালকা। এই দুইটার তুলনায় এই ইলেকট্রনের ভরটা 1840 গুণ হালকা, তাই আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়। এজন্য কোনো একটা মৌলের নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রনের ভর। এই প্রোটনের ভর আর এই নিউট্রন এই দুইটা মিলে তৈরি হয় নিউক্লিয়াস। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ভরটা বের করতে পারলে ওই মৌলের একটি পরমাণুর ভর বের হয়ে যায়। তাহলে দেখো কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করা যায়। ফার্স্টে দেখো তোমাকে বলা হলো যে ফ্লোরিন এর একটি পরমাণুর ভর নির্ণয় করো। ফার্স্টে কেমন করে করতে হবে, তাহলে তোমাকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে। দেখো যে কোনো মৌলের একটি পরমাণুর ভর সমান সমান ওই মৌলের প্রোটন সংখ্যা গুণন প্রোটন এর ভর লিখতে হবে প্লাস নিউট্রন সংখ্যা গুণন নিউট্রনের ভরটা লিখতে হবে। অর্থাৎ কোনো একটা মৌলের পরমাণু যদি প্রোটন সংখ্যার সাথে প্রোটনের ভরটাকে গুণ করো আর নিউট্রন সংখ্যার সাথে যদি নিউট্রনের ভরটা গুণ করো, তাহলে ওই মৌলের একটি পরমাণুর ভর বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো ফ্লোরিনের একটি পরমাণুর ভর বের করতে হবে তোমাকে। তাহলে আমরা কি জানি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 9, ভরটা কত আছে 19। তাহলে এই দুইটা বিষয় থেকে আমরা বলতে পারি যে ফ্লোরিন এর প্রোটন সংখ্যা 9, ফ্লোরিন এর নিউট্রন সংখ্যা হলো 10। তাহলে এখান থেকে দেখো ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, ফ্লোরিনের নিউট্রন সংখ্যা 10। এই দুইটা বিষয় তোমার যদি জানা থাকে তাহলে এবার তুমি লিখবা ফ্লোরিন এর একটি পরমাণুর ভর, ফ্লোরিনের একটি পরমাণুর ভর। তাহলে এখানে কি দেখো ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত 9, তাহলে ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9 হয়, তাহলে প্রোটনের ভরটা তোমাকে মুখস্থ রাখতে হবে। প্রোটনের ভরটা হলো 1.673 × 10⁻⁻24
আর এখানে দেখো নিউটন সংখ্যা কত আছে, নিউটন সংখ্যা 10, তাহলে এখানে নিউটন সংখ্যা 10 লিখব। নিউটনের ভরটা আমাদের মুখস্থ রাখতে হবে, ভরটা হলো 1.675 × 10⁻²4। এখানে দেখো ভর নিয়ে কাজ করা হচ্ছে, তো ভরটা এখানে গ্রামে আছে, তাই আমরা গ্রামে করে দিলাম। এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে তোমরা যদি ক্যালকুলেশন করো এটার মান আসবে 3.16 × 10⁻23 গ্রাম। তাহলে এই যে কোনো একটা পরমাণুর ভর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পাইলাম ফ্লোরিনের একটি পরমাণুর ভর পাইলাম। তাহলে আমরা এখানে লিখে রাখি ফ্লোরিনের একটি পরমাণুর ভর আমরা পাইছি হলো 3.16 × 10⁻23 গ্রাম। এবার যদি তোমাকে বলা হয় যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর বের করো, অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর বের করো, তাহলে তুমি কি করবা, এখানে লিখবা অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা মুখস্থ রাখতে হবে। অ্যালুমিনিয়াম এর প্রোটন সংখ্যা 13, অ্যালুমিনিয়াম এর নিউটন সংখ্যা হবে 14। তাহলে তুমি এখানে কি করবা, অ্যালুমিনিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের এখানে আমরা প্রোটন সংখ্যাটা লিখব, প্রোটন সংখ্যা এখানে কত লিখবে, অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা লিখব, নিউটন সংখ্যা হলো তোমার 14। তাহলে এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 4.482 × 10⁻23 গ্রাম, এই মানগুলো আসবে। তাহলে এইভাবে এই সিস্টেমে তুমি পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, 118টা মৌলের তুমি একটি পরমাণুর ভর বের করতে, প্রত্যেকটা মৌলের একটি পরমাণুর ভর তুমি এই পদ্ধতির মাধ্যমে বের করতে পারবা। তাহলে তোমাদের কিন্তু যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ভিতরে দুটো বিষয় লাগবে, যে কোন এক মৌলের একটি পরমাণুর ভর বের করা লাগবে, আর একটা লাগবে হলো কার্বন বা আইসোটোপের 1/12 অংশের ভর। তার মধ্যে কিন্তু একটা তোমাদের হয়ে গেল যে কোনো একটা পরমাণু, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর কিন্তু বের করা হয়ে গেল, যে এই সিস্টেমে তোমরা সবাই বের করবা। আচ্ছা, এটা মুছে দিলাম। তাহলে অ্যালুমিনিয়ামের কত পেলাম আমরা এখানে, অ্যালুমিনিয়াম পাইলাম 4.482 × 10⁻23 গ্রাম। এরপরে আমরা দেখব যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরটা কিভাবে বের করা যায়। এখন আমরা নির্ণয় করব কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর, এটা বের করব। আমরা জানি যে কার্বন এর পারমাণবিক ভর 12। তাহলে যে কোনো পদার্থের পারমাণবিক ভরটা যদি গ্রামে প্রকাশ করা হয় সেটা সমান 1 মোল লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন। আর যে কোনো পদার্থের 1 মোলে কোনো পরমাণু বা আয়ন থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত, আমরা বলতে পারি যে কার্বন ছিল 12 গ্রাম কার্বন সমান 1 মোল কার্বন, আর 1 মোল কার্বনের পরমাণু থাকবে 6.02 × 10⁻23। এতটি হলো তোমার হলো কার্বন পরমাণু, এতটি কার্বন পরমাণু। এবার দেখো কিভাবে বের করা যায়। তার মানে আমরা বলতে পারি যে এতটি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 6.02 × 10⁻23 টি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম। অতএব একটি কার্বন পরমাণুর ভর 12/6.02 × 10⁻23 এত গ্রাম। এখানে দেখো, অতএব এবার আমরা বের করতে হবে 1/12 অংশের ভর, অর্থাৎ 1/12 এতটি কার্বন পরমাণুর ভর সমান 12 × 1/12/6.02 × 10⁻23 এত গ্রাম। তাহলে এখানে দেখো 12 কেটে যায়, থাকে তোমার 1/6.02 × 10⁻23। এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসে তোমার 1.66 × 10⁻24 গ্রাম। এটা আসে, এটা হলো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর। এখন দেখো আমাদের কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যে দুইটা বিষয় লাগবে, সেই দুটো বিষয় কিন্তু শেখা হয়ে গেছে। এটা তুমি যে কোনো মৌলের ক্ষেত্রে বের করতে পারো।
এটা কার্বন 12 ক্ষেত্রে বের হলো। দেখো আমি আরেকটা মৌলের ক্ষেত্রে বের করে দিচ্ছি তোমাকে, একই রকম মান আসবে। যেমন আমি এখানে বলতে পারি যে হাইড্রোজেন অথবা হাইড্রোজেন এর হাইড্রোজেন 1 আইসোটোপের পারমাণবিক ভরের 1/1 অংশের ভর 1/1 অংশের ভর বের করব। তাহলে আমাদের এখানে লিখতে হবে হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 গ্রাম হাইড্রোজেন সমান সমান 1 মোল হাইড্রোজেন। আর যে কোনো পদার্থের 1 মোলের অণু পরমাণু আয়তন থেকে এতটি, অর্থাৎ এতটি হাইড্রোজেন পরমাণু। এবার দেখো এতটি হাইড্রোজেন, এখানে আমরা লিখব হাইড্রোজেন, এতটি হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম। অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভর 1/6.04 × 10⁻23 গ্রাম। অতএব এখানে কত আছে? 1/1 অংশের ভর, এখানে মানটা চলে আসবে এমন যে 1 গুণন 1/1। তাহলে এটা কাকে বলতে আমরা এই মানটা এত গ্রাম এত, অর্থাৎ প্রত্যেকটা মৌলের যদি এরকম বের করো একই রকম মান আসবে। এবার দেখো যে কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করি, আপেক্ষিক পারমাণবিক ভর। এবার তোমাকে বলা হলো যে ফ্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমাদের লাগবে কি? ফ্লোরিনের একটি পরমাণুর ভর। তাহলে আমরা আগে বের করে রেখেছি ফ্লোরিনের একটি পরমাণু, আমরা লিখব এখানে ফ্লোরিন এর একটি পরমাণুর ভর সমান সমান 3.16 × 10⁻23 গ্রাম। এটা আচ্ছা, এরপর আমাদের লাগবে হলো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর। 1/12 অংশের ভর কোনটা? এটা 1.66 × 10⁻24 গ্রাম। এবার তুমি লিখবা ফ্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? 3.16 × 10⁻23 গ্রাম। এবার দেখো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর কত হবে? 1.66 × 10⁻24 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে মান আসবে 19, যেটা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এবার একটা বিষয় দেখো যে অনেক সময় প্রশ্ন আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন? আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কারণ আপেক্ষিক পারমাণবিক ভরটা দুইটা গ্রাম একক নিয়ে নির্ণয় করা হয়। দেখো উপরের গ্রাম নিচের গ্রাম, গ্রাম গ্রাম কেটে যায়, এজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। তো এইভাবে তুমি পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তুমি বের করতে পারবে। তো এরপরে তোমার আরেকটা দেখাবো যে আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। আইসোটোপ হলো যেমন তোমাদের বইয়ে আছে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। বলা হয় যে ক্লোরিন 35 যা আর এটা হলো পারমাণবিক সংখ্যা 17 ও ক্লোরিন 37 এটার পারমাণবিক সংখ্যা 17। এরা পরস্পরের আইসোটোপ, প্রোটন সংখ্যা পরস্পর সমান আছে। তাহলে বলা হয় এদের প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 75% ও 25% হলে এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা লিখব ফার্স্টে ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, এখানে দেখো ক্লোরিন 35 আছে,
এটা এই ক্লোরিনটার পরিমাণ হলো প্রকৃতিতে 75% আর এই ক্লোরিনটার পরিমাণ প্রকৃতিতে 25%। তাহলে এখানে তুমি কি করবা? সহজে, একদম সহজ। 35 এই 35 তুলবা গুণন এখানে কত আছে? এই ক্লোরিনটা কত পাওয়া যাচ্ছে? 75%, এখানে 75 তুলবা প্লাস দিবা। এখানে আছে 37, এটা কত পাওয়া যায়? 25%, আমরা এখানে লিখব 37 গুণন এখানে লিখব 25%, 25 ভাগ 100 লিখব। এটা ক্যালকুলেশন করলে মান আসবে 35.5। তাহলে প্রকৃতিতে এই দুই ধরনের ক্লোরিন পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর করি 35.5। এবার যদি তুমি এটা, আমি এখানে 35.5 পেলাম, তুমি যদি এটা একটি পরমাণুর ভর বের করে কার্বন দ্বারা আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করো, তাও কিন্তু 35.5 আসবে। অর্থাৎ আমাদের রাখবে একটা বিষয়, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। এবার দেখো প্রশ্ন এমন হতে পারে যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাই তোমাকে দিয়ে দিল, কিন্তু প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ দিল না, তাহলে তুমি কিভাবে বের করবা? এটা বের করা নিয়ম এখন শিখে নাও। যে এমন আছে, অঙ্ক করতে পারো যে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে 35.5 হলে আচ্ছা, তাহলে এখানে দেখো যে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে এদের প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ নির্ণয় করো। তুমি কিন্তু জানো না যে প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ কত। তুমি ধরে নাও ফার্স্টে ক্লোরিন 35 এ প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ x%। আর একটা ধরে নাও ক্লোরিন 37 এর প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ 100 - x%। এবার আগের সেই সূত্রটা, ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, সেবার লিখছিলাম 35 গুণন 75%। এবার আমরা দেখো লিখব 35 গুণন 75% টাকে আমরা ধরে দিয়েছি এখানে x% প্লাস 37 গুণন লিখছিলাম 25%, এবার ধরে দিয়েছি এটা, তাহলে এটা কি হবে? 100 - x%। তাহলে এখানে পার্সেন্ট দেওয়া লাগছে না, ভাগ কত হবে? 100। সেকেন্ড লাইন দেখো, এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর এখানে দেয়া আছে 35.5, এটা হবে 35.5 সমান সমান, এটা হলো 35x প্লাস গুণ করলে হয় 3700 মাইনাস 37x ভাগ 100। সেকেন্ড লাইন দেখো, থার্ড লাইন, এটা সব এই পাশে নিয়ে আসো, 35 এর 37 বিয়োগ করলে হচ্ছে -2x প্লাস 3700 সমান সমান, এটার সাথে গুণ করলে হচ্ছে 3550 বা -2x সমান সমান 3550 মাইনাস 3700 বা -2x সমান সমান -150, ওই পক্ষ থেকে মাইনাস তুলে দিলাম, তাহলে 2x সমান সমান 150 বা x সমান সমান আসলে তোমার মান 75 আসবে, x সমান 75 আসবে। তাহলে x এর মান আমরা 75 পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমি মানটা বসাই দেব, ক্লোরিন 35 এর প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ, এখানে x বাদ দেওয়া হবে তোমার 75%, আর এখানে ক্লোরিন 37, তো এখানে 37 লিখতে হবে, ক্লোরিন 37 এর প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ 100 মাইনাস 75, এটা ক্যালকুলেট করলে 25%। অর্থাৎ তোমার এই অঙ্কে যদি আইসোটোপের অঙ্কে যদি তোমার প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ দিয়ে যদি বলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে তুমি এটার মাধ্যমে বের করতে পারবা। আবার যদি বলা হয় গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে যদি বলে যে প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ বের করো, তাহলে তুমি এইভাবে বের করতে পারবা।
এইভাবে তোমাদের বই লিখবা। আর একটা অঙ্ক আছে কপার দিয়ে, কপার 63 আর পরেরটা আছে কপার 65। তো এই বিষয়গুলো তোমরা এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর যেহেতু তোমাদের এই রসায়ন সাবজেক্টটা হলো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা একটু ভালো করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।